মানে আপনার টক শোতে এসে খুব মানে বিব্রত বোধ করছি এবং আসলে কথা বলার উৎসটা হারিয়ে ফেলেছি। কারণ আমাদের রাজনীতির বয়স 50-55 বছরের কম না। টক শো করছি আজকে 12-14 বছর যাবৎ, বুঝছেন না? কিন্তু এখন আমাদের টক শোতে এসে এমন এমন কথা শুনতে হচ্ছে, এটা শোনার জন্য আমরা আদৌ প্রস্তুত না। আন্দোলন তো আমরা বললাম তো, শেখ হাসিনার এই শাসন আমলটাকে প্রতিবাদ করতে গিয়ে আমরা সর্বশান্ত হয়ে গেছি। এই যে ছাত্র, আমরা আপনাদের টক শোতে জীবনের ঝুঁকি নিয়ে আসছি। আমি শাহাদাত হোসেন সেলিমকে অন্তত 4-5 বার টক শো থেকে মানে র্যাবকে উঠে নিয়ে দেওয়ার জন্য, র্যাবের হাতে তুলে দেওয়ার জন্য, তারপরে ডিবির হাতে তুলে দেওয়ার জন্য, গায়ে হাত পর্যন্ত দেওয়া হয়েছে এই টক শোতে ইয়ে করার জন্য। যখন আপনার এই করছি, আপনার বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে কথা বলেছি, একজন আওয়ামী লীগের নেতা উঠে এসছে মারার জন্য। এগুলো সহ্য করে টক শো করেছি। একটা মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে একটা সহ একটা গণ অভ্যুত্থান হবে, সেই গণ অভ্যুত্থান শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে। গণ অভ্যুত্থান কখনো 3 দিন, তারিখ, ক্ষণ, বিষয় এগুলো নিয়ে হয় না। গণ অভ্যুত্থানের একটা জাগরণের আমরা যখন একটা সৃষ্টির একটা সম্ভাবনা দেখেছি, আমরা প্রত্যেকেই তার সাথে সংযুক্ত হয়ে গেছি। আমরা পরিচিত রাজনীতি, আমাকে কথা শেষ করতে দেন। আমরা শেষের দিকে আমরা যখন দেখলাম যে শেখ হাসিনার পলায়নটা অনিবার্য, আমরা কারফিউ ভেঙে শাহবাগের দিকে যাচ্ছিলাম, তখন টেলিফোন আসলো যে ক্যান্টনমেন্টে যেতে হবে। ক্যান্টনমেন্টে গেলাম, যাওয়ার পরে সেখানে একটা আলোচনার শেষ পর্যায়ে যাওয়ার পরে যখন বঙ্গভবনে আলোচনার কথা আসছে, বঙ্গভবনে আমি শাহাদাত হোসেন সেলিম যাইনি বঙ্গভবনে। এবং বঙ্গভবনে আমি মনে করি যে শেখ হাসিনার উপর যে আল্লাহর গজবটা নাজিল হয়েছে তার অন্যতম কারণ হলো চুপ্পুর মতো একটা থার্ড ক্লাস লোককে রাষ্ট্রপতি করার জন্য। এটা শেখ হাসিনার উপর একটা আল্লাহ একটা গজব নাজিল হয়েছে। সেই চুপ্পুর সাথে তো আমাদের কোনো পীড়িত নাই, কোনো মায়া নাই। আমরা সাংবিধানিক সংকট করতে, আমরা যেটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, যে চুপ্পুর সাথে আমরা শপথ নিয়ে ফেলছি, ন্যায় হোক অন্যায় হোক, ভুলে হোক শুদ্ধে হোক, আমরা করে ফেলেছি। সেই সময় তো আমাদের ওস্তাদ ছিল আসিফ নজরুল। আসিফ নজরুল সাহেব তো আইনের ছাত্র, উনি তো আইনের শিক্ষক। স্যার, আপনি কি মনে করেন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বিএনপি, জামাত, ছাত্র এবং যে বাম দলগুলো যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, এই সার্কেলটা পুরো বাংলাদেশকে ধারণ করে, আপনি কি এটা মনে করেন? জি, সাদেত সেলিম তো আমরা জাস্ট হ্যাঁ না অবশ্যই ধারণ করে। অবশ্যই। তাহলে স্যার সাংবিধানিক সংকটটা কি পুরো বাংলাদেশ মিলে কি মোকাবেলা করা যায় না? না, এই যে সাংবিধানিক সংকটটা হতো, এই ব্যাপারে বাংলাদেশ মিলে মোকাবিলা করার মতো দ্বিতীয় কোনো, যেমন ডক্টর ইউনূস সাহেবকে আমরা করেছি, আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলেছি যে ওনার ঠিক আছে, উনি প্রধান উপদেষ্টা, এই প্রশ্নে আমরা কোনো দ্বিমত করিনি। কিন্তু ওনার উপদেষ্টা পরিষদ যখন গঠন করা হয়েছে, আমরা চরম হতাশ হয়েছি। স্ক্রলে যখন একজনের নাম দেখলাম উপদেষ্টা হিসাবে, আমি বললাম যে লোকটা বেঁচে আছে না মারা গেছে। পরে শুনলাম যে সে গত 4 বছর ধরে আমেরিকায় বসবাস করছেন, 15 বছর যাবৎ একটা রমণীয়া নামে একটা বুটিক দোকান চালাতেন। ওনার কি যোগ্যতা উনি উপদেষ্টা হয়েছেন? আপনারা এই প্রশ্নগুলো করতে পারছেন না। আজকে টিকিটের দাম 40,000 টাকার জায়গায় 1 লক্ষ টাকা হয়েছে। এই যে এটা আপনারা প্রশ্ন করতে পারছেন না, কারণ আপনারা তো সরকারের রীতিমতো সরকারের সমালোচনা। আমি বলি, আমাকে একটু বলতে দেন, বাংলাদেশের 350 এমপির মধ্যে নাহলে 50টা এমপি পালিয়ে গেছে, আর 300 এমপি তো খুনের মামলা আসামি। তারা কেন গ্রেফতার হচ্ছে না? কই তারা? হ্যাঁ, কই তারা? আমি তো বললাম তারা তো অনেকে তো ক্যান্টনমেন্টেও ছিল না। ক্যান্টনমেন্টে যদি থেকে থাকে, আর্মির ক্ষেত্রে স্যার এই ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছে তাদের ক্ষেত্রে কেন এড়িয়ে যায়? আমাদের কথা আপনারা তো সরকারের, না আমি প্রশ্ন করছেন না, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সরকারের পার্ট কিনা? না আপনাদের তিনজন প্রতিনিধি, আপনাদের প্রতিনিধি না, আমাদের কোনো প্রতিনিধি নাই। ও তার মানে আসিফ নাইট আপনাদের প্রতিনিধি না? হু ইজ আসিফ? আসিফ মাহমুদ। কোন আসিফ মাহমুদ? না তারা তো এই যে আপনারা না কথাটাকে এমন ভাবে পেঁচান যে আপনি তো এই মুহূর্তে তাদেরকে ডিজন না, তাদের আন্দোলন, তাদের আন্দোলন না, তাহলে আমাকে বলতে হবে প্লিজ। আমরা কেউ শেষ করতে পারছি না। আপনার কাছে সালিম ভাই প্লিজ ব্যাটটা শুনে আপনার কাছে ফিরছি। না এই যে বলছেন যে আসিফ মাহমুদ কি আপনার প্রতিনিধি না? উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। বৈষম্য বিরোধীর অংশ তো সবাই। নো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সংগঠন। প্লিজ, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সম্মান করি, মাথার তাজ হিসাবে। কোন ব্যানারে আন্দোলন হয়েছিল জানতে চাচ্ছে? কোন ব্যানারে? বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের ব্যানারেই হয়েছে। আমরা সবাই সম্পৃক্ত ছিলাম। স্যার, প্রোগ্রামগুলো এটাও বলতে শুনেছি যে এটা ছাত্রদের আন্দোলন, সম্মিলিত প্রোগ্রাম ছিল। না, প্রোগ্রামগুলোর ঘোষণা কি আপনাদের সাথে ডিসকাস করে হতো? প্রায় হতো না।
প্রায় হতো। তখন স্যার ওই পরিস্থিতি ছিল। শুনেন, আপনি অনেক কিছুই জানেন না। গণঅভ্যুত্থান আলোচনা না করে যদি সেই আন্দোলন গণঅভ্যুত্থানের প্রশ্ন আপনারা কিভাবে মুভিলভাবে সাফল্যের আন্দোলন, আমরা এই কথাগুলো বলছি খুবই ক্লিয়ার। ভাই আমরা একটু শুনে আসি। আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম যারা ছাত্র উপদেষ্টা আছেন, তাদেরকে দয়া করে একদিকে ঠেলে দিবেন না। স্যার আমি একটু শেষ করি। তারা ছাত্র এবং ছাত্র জনতা পুরো বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার প্রতিনিধি হয়ে গিয়েছে। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এখন আপনি স্যার গণ্ডিতে দিতে পারেন। সেলিম ভাই যখন উপদেষ্টা হয়েছে যে জায়গা আছে, আমি আপনাকে বলি ফ্রম ডে 1 থেকে মানে 8 তারিখের পর থেকে 9-10 তারিখ থেকে টকশোতে আমরা বলা শুরু করেছি। আমি বলা শুরু করেছি যে আসিফ মাহমুদের এবং নাহিদ ইসলামের মন্ত্রিসভায় যাওয়া উচিত হয়নি। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হিসাবে, আমাদের মাথার তাজ হিসাবে, জাতির বিবেক হিসাবে এবং একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকা দরকার ছিল। তারা তো সরকার একটা অংশ হয়ে গেছে। সরকার একটা অংশ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলন তারা তো গিয়েছে প্রতিনিধি হিসেবে। না, প্রতিনিধি হিসেবে সেখানে যাওয়ার দরকার ছিল না। তো আমরা তো এখন শঙ্কিত যে একটা প্রজন্মকে ধ্বংস হয়ে যাচ্ছে কি। তখন কি আপনাদের প্রজন্ম দরকার এখন শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া, একটা প্রয়োজন দরকার। জি, তখন তো আপনাদের কনসেন্ট ছিল, এখন এসে বলছেন যে এটা উচিত হয়নি। আমাদের কনসেন্ট নিয়েছে আমাদের না না আপনাদের দলের তখন তো বিরোধিতা করেননি, আপনারা তো বিরোধিতা করেননি। সেলিম ভাই কোথায় একটু স্যার, আপনাদের উপদেষ্টা যখন এই পরিষদটা গঠিত হয়, আপনি কি এটা বিশ্বাস করেন যে কারো মতামত না নিয়ে আসি? না, বিএনপি কোনো মতামত না, ঠিক আছে, কোনো রাজনৈতিক দলের মতামত না হয়নি। কোনো মতামত না হয় নাই। কারণ আমি যদ্দূর ধারণা, আমি আপনাকে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে চাই, আমিও দায়িত্ব নিয়ে বলতে চাই যে যেই মানে তালিকাটা আসিফ নজরুল সাহেবরা করেছেন অথবা 2-1 জন মিলে করেছেন, ডক্টর ইউনূস সাহেব আপনার এয়ারপোর্ট থেকে এসে যমুনাতে এসে সেই তালিকা কিছু কাটাকাটি হয়েছে। 7টা বাজে শপথ অনুষ্ঠান ছিল। আমরা বারবার চিন্তা করছি এটা বারবার দীর্ঘায়িত হচ্ছে কেন। আমি চ্যালেঞ্জ করতে পারবো সেখানে বিএনপি হচ্ছে কেন। যখন দেখলাম যে রাত 9টা বাজে একজন ভদ্র মহিলা হেঁটে হেঁটে ঢুকছে, জনাব মির্জা ফখরুল আলমগীর সাহেবের ইনপুট ছিল, আমি চ্যালেঞ্জ করতে চাই। আমরা একটু সাহেব মুস্তাফিজ জি, আচ্ছা এখানে অনেকগুলো আমরা কি জয়েন্টলি দাবি করতে পারি না? আপনি তো ছাত্র এবং আপনি তো বলেছেন একসাথে দাবি করতে পারি না। আলোচনার বা বক্তব্যের প্রেক্ষাপটে তাদের কাছে কি বক্তব্য আছে, তথ্য আছে? আমি একটা কথা বলি, আমরা এখানে নিজেরা বিবেচনা না করে আমরা ট্রাক সরাইতে পারি নাই, অথবা অন্য কোনো দল 16 বছর অফিস করতে পারে নাই। গুম খুন নির্যাতন হয়েছে। ছাত্র আন্দোলনের শুরুতেই তো আমরা ছাত্র আন্দোলনের সমর্থন দিয়েছি, আমরা গায়েবী জানাজা পড়েছি, আমরা আপনার প্রেস ক্লাবের সামনে সর্বদলীয় মিটিং করেছি। যাত্রাবাড়িতে যারা গুলি করেছে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আনাব যে চিঠি মাদ্রাসার ছাত্র সাহেব মুস্তাফিজ, আমরা একটু শুনে আসি। আমি আপনার কাছে